হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আকাশে উড়তে থাকা সাদা বকগুলো দেখে হঠাৎ মনে হলো ওগুলো বক নয়, সাদা পক্ষীরাজ ঘোড়া। উড়ে উড়ে এগিয়ে আসছে ঠিক আমারই দিকে। টুপ করে নেমে আমাকে কাঁধে তুলে রওনা হবে দূরদেশে। সেখানে কোনো অচিনপুরের রাজপুত্র অপেক্ষা করে আছে আমার জন্য। অচিনপুরের রাজপুত্রের মুখটাও চোখের সামনে ভেসে উঠল। কোকড়াচুলো ফর্সা একটা ছেলে। আরে এ তো কাকের বাসাটা। ধ্যাত! আকাশ থেকে চোখ নামিয়ে বাস্তবে ফিরলাম। আকাশের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবতে খারাপ লাগে না কখনো। আর এত বড় আকাশ দেখার সুযোগ অনেক দিন হয় না। দাঁড়িয়ে আছি বাড়িওয়ালাদের ছাদে। ওদের ১.৫ বাড়ির একতলার উপর যে একটুকু ছাদ আছে তাতে রেলিং নেই কোনো। কয়েকদিনের বৃষ্টিতে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে আছে ছাদ। পানি জমে আছে এক কোণে। আকাশটা বৃষ্টি ধোয়া স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে। সোহানের কাছে অঙ্ক বুঝতে এসেছি আজও। এসে দেখি ভাগ্নেকে বুকে জড়িয়ে বেশ নাক ডাকিয়ে ঘুমুচ্ছে। তাই আর ডাকিনি, ছাদে চলে এসেছি। এই বাড়িতে আমার এখন অবাধ যাতায়াত, যেন নিজের বাড়ি। সোহানের বইগুলোর উপরেও অচেনা এক অধিকারবোধ জন্মে গেছে। যখন তখন নিজ হাতে তুলে নিয়ে যাই, মাঝে মাঝে বইগুলোতে ছোট্ট চিরকুট লিখে রাখি। যদি সে কোনোদিন বইগুলো আবার পড়ে তবে দেখতে পাবে। আমার পরীক্ষা শেষ, তবু অঙ্ক বুঝতে আসি। সোহান ঠিকই বলে ওকে দেখতেই আসি, কিন্তু তাই বলে কি আর স্বীকার করা যায়? ও উঠছে না দেখে ফিরতি পথ ধরলাম। যাওয়ার আগে তুলে নিলাম হুমায়ুনের বইমেঘ বলেছে যাব যাব। দরজার কাছে যেতেই ঘুম ঘুম কণ্ঠের ডাকটা শোনা গেল, এই শিফা। ফিরলাম। সোহান জেগে উঠেছে। রিশানকে পাশে সরিয়ে রেখে উঠে বস। টি শার্টটা খানিক উপরে উঠে গেছে। ফর্সা পেট দেখা যাচ্ছে, কি সুন্দর। আমি চোখ সরিয়ে নিলাম। নজর এত খারাপ হলে কি চলে? সে জামাকাপড় টেনে টুনে ঠিক করে বলল, ছাদে দাঁড়াও, আসছি গু। আমি আবার ছাদে গিয়ে দাঁড়ালাম। বকেদের বাড়ি ফেরা শেষ, এবার উড়ছে অন্য কিছু পাখি। দূর থেকে চেনা যাচ্ছে না তাদের। ছোটবেলায় ড্রয়িং খাতায় আঁকা টিক চিহ্নের মতো একগাদা কালো পাখির ঝাঁক। আকাশের রং বদলে যাচ্ছে দ্রুত। কি অবস্থা? এখনো ঘুম ঘুম কণ্ঠেই বলল সে। এই তো ভালো। পড়তে এসেছ? হ্যাঁ গু। আর কথার শব্দ না পেয়ে চেয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বললাম, কি সমস্যা? গালে ওইটা কি? আমি হাত দিয়ে ব্রণটা ঢেকে ফেললাম। কিছু না গি। বড় হয়ে গেছ। এটাতে বড়র কি আছে? আরও অনেক কম বয়সে হয় গি। তোমার দেখিনি। সুন্দর লাগছে কিন্তু। আমি হাসলাম। বিচ্ছিরি জিনিসটা সুন্দর কেমন করে হয় এই পাগল ছাড়া কেউ জানে না। সে এখনও আমার দিকে তাকিয়ে, আমি অন্যদিকে। পেছন থেকে ডাক শুনে ফিরে তাকালাম দুজনেই। রিশান উঠে গেছে। উঠেই লাফচাপ দিতে শুরু করেছে। এই পিচ্চি ঘুমালে স্থির থাকে? সোহান মাথা চুলকে বলল, মোটামুটি থাকে গি। রিশান একবার আমার চুল টানে, একবার সামনে এসে মুখ ভেঙচি দেয়। সোহানের সাথে যা করে তা আর বলার মতো না। সোহান ওকে ধমক দিয়ে সরিয়ে দিল। কি এক কাহিনী বলতে শুরু করল, জানো সেদিন কি হয়েছে গি? কথা শেষ করতে পারল না, হঠাৎ প্রচণ্ড শব্দে ফিরে তাকালাম। ছাদে রিশান নেই, অথচ ছিল মাত্রই। কে যেন নিচ থেকে চিৎকার করে উঠল। আমরা দৌড়ে কোণে গিয়ে দেখি বাচ্চাটা পড়ে গেছে। ডান পাটা বাঁকা হয়ে আছে। জানি তা তারপর কেমন করে কি হয়েছে। ঘোরের মধ্যে নিচে নেমে এসেছি। ততক্ষণে নিচের অনেকে রিশানকে ধরে তুলেছে। কপাল খানিকটা কেটে গেছে, তাও ভালো নরম মাটিতে পড়েছে বলে জোরালো আঘাত না। তবে সবার চিৎকারে আমার নিজেরই হাত পা অবশ লাগতে শুরু করেছে। বারে বারে চোখ ঝাপসা হয়ে আসছে। সোহান রিশানকে কোলে তুলে কি যেন বলে চেঁচাচ্ছে, কিছু মাথায় ঢুকছে না। রিশানের গান নেই। অ্যাম্বুলেন্সে খবর দেয়া হলো। কে যেন বলে উঠল, বাচ্চার মা কই? আমারও তখনই মনে পড়ল, তান্নি আপু কিছু শোনেনি? আপুর অবস্থা তেমন একটা ভালো না। ডেলিভারির ডেট সামনের সপ্তাহে। হাঁটাচলা করতে দারুণ কষ্ট হয়। বিশাল পেটটা নিয়ে সে হাঁপিয়ে উঠেছে। আমি দৌড়ে ভেতরে গেলাম, সাথে এলো এক চাচি।
সন্ধ্যা হয়ে এসেছে, আলো জ্বলেনি কোথাও। তান্নি আপুর ঘরের কাছাকাছি যেতে আর্তনাদের শব্দ শুনতে পেলাম। আলো জ্বেলে দেখি তান্নি আপু মেঝেতে পড়ে আছে, রক্তের একটা পুকুর হয়ে গেছে তার পায়ের কাছে। মাগরিবের আজানের সাথে সাথে মা ছেলেকে একই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলো। সাথে গেলাম আমিও। চলবে? ফিনের ডানা। রিশানের ডান পা ভেঙে গেছে, আর তেমন কোনো ক্ষতি হয়নি। ওর পায়ে ব্যান্ডেজ করে ঝুলিয়ে রাখা হয়েছে স্ট্যান্ডের সাথে। বেচারার জ্ঞান ফিরেছে মাত্রই। জ্ঞান ফেরার পর থেকে মা মা বলে ডেকে যাচ্ছে। প্রচণ্ড জ্বর শরীরে। লাল চোখ মেলে তাকিয়ে মাকে কোথাও খুঁজে না পেয়ে আরও বেশি গোমাচ্ছে। আমি কিছুক্ষণ ওকে জড়িয়ে ধরে বসে রইলাম। ওর বাবা কিংবা সোহান থাকলেও ছেলেটা একটু শান্ত হতো, কিন্তু তারা আছে আরও বড় ঝামেলায়। তান্নি আপুর অপারেশন চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যার কারণে রক্ত লাগবে অনেক। আপুর রক্তের গ্রুপ ও পজিটিভ। ডোনারও আগে থেকে ঠিক করা, কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় সব ওল্টপাল্ট হয়ে গেছে। আরও বেশি রক্ত প্রয়োজন। পাগলের মতো রক্ত খুঁজে যাচ্ছে রোকন ভাই আর সোহান। এদিকে আপুর অবস্থা নাকি অতটা ভালো নয়। বাচ্চাদেরও কি হয় বলা যায় না। তান্নি আপু আর সোহানের মা এসেছেন। ওদের বাবা নেই। ভয়ানক ফর্সা মহিলা সবসময় পান খায় বলে ঠোঁট লাল টুকটুকে। যদিও অনেকক্ষণ পান মুখে দেয়নি, তাও ঠোঁট লাল হয়ে আছে। উনি চেয়ারে বসে চোখ বুজে একনাগারে তসবি পড়ে যাচ্ছেন। মাঝে মাঝে হাতের উল্টো পিঠে চোখ মুছছেন। আমার নিজেরও ভয় হচ্ছে ভীষণ। অনেকেই এসেছিল হাসপাতালে। এত মানুষ থাকতে দেবে না বলে প্রায় সবাই চলে গেছে। আমি রয়ে গেছি জোর করে। রাত প্রায় 1:30টায় তান্নি আপুর অপারেশন শেষ হলো। দুটো মেয়ে হয়েছে। একই রকম দেখতে। সাইজে এত ছোট যে মনে হয় হাতের তালুতে জায়গা হয়ে যাবে। বাচ্চাদের তখনই আমাদের কাছে দেয়া হলো না। অক্সিজেন দিয়ে রাখা হলো। তান্নি আপুর অবস্থা মোটামুটি ভালো। এখনও জ্ঞান ফেরেনি। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল অবশেষে। রিশানকে ঘুম পাড়ানো হয়েছে ইনজেকশন দিয়ে। অনেক ছটফট করছিল ছেলেটা। ওকে যখন বলা হয়েছে ওর দুটো বোন হয়েছে, তখন পারলে ভাঙা পা নিয়ে উঠে চলে আসে। আমি একবার রিশানের কাছে তো একবার অপারেশন থিয়েটারে ছোটাছুটি করে ভীষণ ক্লান্ত। শেষ রাতের দিকে ওয়েটিং রুমের চেয়ারে বসলাম হেলান দিয়ে। ঘুমে জড়িয়ে যাচ্ছে চোখ। হাসপাতালের ঔষধ একটা গন্ধ আছে। কেমন যেন অস্বস্তি হয় সবসময়। বুকের ভেতরটা এখনো অস্থির লাগছে। কতক্ষণ শুয়ে আছি জানি না। চোখ লেগে এসেছিল। মনে হলো কপালে কে যেন হাত রাখল। আদুরে একটা হাত আমার চুলগুলো কপাল থেকে সরিয়ে কানের পাশটাতে গুজে দিল। আরামের ঘুম চলে এলেও জোর করে চোখ মেললাম। সোহান আমাকে তাকাতে দেখে হাসল। মৃদু স্বরে বলল, ঘুমাও। আপনি একটু রেস্ট নেবেন না? সে কিছু বলল না। আমার গালে একটা হাত রেখে দাঁড়িয়ে রইল। সোহানের চোখ দুটো লালচে, চেহারা বিধ্বস্ত। হলুদ টি শার্টের জায়গায় জায়গায় রক্ত লেগে আছে। মনে হলো ওকেই কোলে শুইয়ে ঘুম পাড়িয়ে দেই। কার সজাগ পায়ের শব্দে ঘোর কাটল। সোহান একটু সরে দাঁড়াল। দেখি ওর মা এসেছে। জায়নামাজ নিয়ে চলে গেলেন নামাজের ঘরের দিকে। তাহাজ্জুদ পড়বেন হয়তো। যাওয়ার আগে সোহানকে বললেন, বাড়িতে গিয়ে জামাকাপড় বদলে আয়। ফজরের নামাজটা কাজা করিস না। জামাই বাবাকে নিয়ে যা। এত বড় ফাড়াটা কাটল। আচ্ছা বলে মাথা নিচু করে বেরিয়ে গেল সোহান। ও বেরিয়ে গেলে একটু পর ফজরের আজান দিল। আমিও নামাজের ঘরের দিকে গেলাম। উবু করে নামাজ পড়ে নিলাম। সোহানের মা তখনও চোখ বুজে তসবি টিপে যাচ্ছেন। আমি বের হয়ে আসার সময় ডাকলেন। কাছে গেলে বললেন, বসো। আমার কেমন ভয় ভয় হতে লাগল। প্রচণ্ড অস্বস্তিও। সোহান তখন আমার একদম কাছাকাছি দাঁড়িয়েছিল। উনি কি ভাবছেন? কেন যে পাগলটা এলো তখন? উনি সেই প্রসঙ্গ তুললেনই না। উল্টে ছেলেমেয়ের নানান কথা বলতে থাকলেন। তান্নি আপুর প্রথম বাচ্চা হওয়ার সময় কি ঝামেলা হয়েছিল সেসব, তাদের পরিবারের কথা, সোহানের ছোটবেলার কথা। সত্যি বলতে আমার ভয় কেটে গিয়ে খুব ভালো লাগতে লাগল। উনিও এতক্ষণের চিন্তাটা কাটিয়ে স্বাভাবিক হলেন। কথায় কথায় আমার কথাও জিজ্ঞেস করলেন। আমি খুলে বললাম সবকিছু। সকাল 8টার দিকে তান্নি আপুর জ্ঞান ফিরল। এখন একটু সুস্থ। বাচ্চাদেরও দেখতে দেয়া হলো। 10টার দিকে কয়েকজন চাচি এলো। মাও এলো তাদের সাথে।
বাচ্চাদের দেখে তান্নি আপুর সাথে একটু কথা বলে ফিরে গেলাম বাড়িতে। গিয়ে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিলাম। উঠলাম দুপুরে। ঘর থেকে বের হয়েই সোহানকে দেখে চমলে গেলাম। বুঝলাম চাচিরা হাসপাতালে খাবার পাঠাবে বলে রান্না করেছে। সোহানকে সেজন্য খবর দিয়ে আনিয়েছে। এখন টিফিন প্যাক করতে ব্যস্ত তারা। সোহান আমার দিকে তাকাতেই আবার ছুটে ঘরে ঢুকে গেলাম। আমার কোচকানো জামা, আলুথালু চুল তখন এই অবস্থায় দেখে ফেল ছেলেটা। আমাকে অবাক করে দিয়ে সে সোজা ঘরে ঢুকে গেল। আমার দিক থেকে চোখ না সরিয়েই খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। বলল, শিফা, একটা সুন্দর দেখে মেয়ের নাম খোঁজো তো। আমি? হ্যাঁ গো। একটা কেন? একটা তুমি ঠিক করো, একটা আমি। দুটো যদি কাছাকাছি হয় তাহলে এগুলোই রাখা হবে, আর না মিললে বাদ। ডাক নাম ঠিক করবে কিন্তু ভালো নাম রাখবে মা গি। আচ্ছা, কি মজা লাগল কথাটা শুনে। মিলে গেলে কি মজাটাই না হবে। রিশানের কি অবস্থা এখন? হাত পা আটকে গেছে, মুখ চলছে। মাও কথা বলতে পছন্দ করে, দুজন গল্প করছে। ডাক্তাররা এর মধ্যেই বিরক্ত। ওর ব্যথা কমেছে? এখনই কমবে? অনেক ভোগাবে। তাও ভালো, ছাদ থেকে পড়ার ভয় পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েনি। সাহস আছে ই। হুম। সোহানের বাইরে ডাক পড়ল। সে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, এলোমেলো চুলে তোমাকে কেমন লাগে জানো? কেমন? শেওড়া গাছের পেতনির মতো। আপনি শেওড়া গাছের পেতনি দেখেছেন? হ্যাঁ তো। আমাদের ইউনিভার্সিটির পেছনে সীমানা প্রাচীর ঘেঁষে একটা শেওড়া গাছ আছে। ওইটার মগডালে থাকে। আমাকে দুবার প্রপোজ করেছে। ভাবছি আরেকবার করলে ওর সাথে প্রেম করা শুরু করব বলেই বেরিয়ে গেল। কি খারাপ লোক। আমি ভাবছিলাম আমাকে সুন্দর বলবে হয়তো। সন্ধ্যার দিকে আমি মহা উৎসাহে বসে গেলাম নাম খুঁজতে। যত নাম জানা ছিল সব মনে করলাম। সোহানের ঘরে একটা নামের বই আছে, আনতে পারলে ভালো হতো। কিন্তু বাড়িতে সোহান একা। এখন যাওয়া ঠিক হবে না। রাতে ঘুমালামও এই নাম ভাবতে ভাবতে। শেষ রাতে মিষ্টি একটা স্বপ্ন দেখলাম সোহানের কোলে একটা বাচ্চা, আমার কোলে একটা। আমরা ওদের নাম ধরে ডাকছি। ঘুম ভাঙতেই মনটা খুশিতে ভরে গেল। নাম পেয়ে গেছি। কেন যেন মনে হচ্ছে সোহানের নামটার সাথে মিলেও যাবে।